বাসটা গভীর রাতে রাস্তার মোড়ে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আশেপাশে তো কোনো গ্রাম বসতিও দেখতে পাচ্ছি না। ওই তো মাঠের মধ্যে দিয়ে একটা ফাঁকা রাস্তা চলে গেছে বটে। রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়। হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করলো, আর তার সাথে হু হু করে হাওয়া বইছে। না, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এগিয়ে যাই। আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। বিদ্যুতের আলোয় পথ দেখে এগিয়ে চলেছি। গ্রামের কাঁচা রাস্তা, দুপাশে ধান ক্ষেত, অথচ এরকম গোলমাল হওয়ার কথা ছিল না। দীপেশ আমার বন্ধু, সে লিখেছিল সন্ধ্যা নাগাদ বাস নামিয়ে দেবে, পালকি থাকবে আমার জন্য। বাস থেকে নেমেই পালকি। বলেছিল কাঁচা রাস্তা, তবে সোজা চলে গেছে। অন্ধ মানুষও অবাধে যেতে পারবে, আর আমার জন্য তো আবার পালকি। কিন্তু বাসটা বদমাইশি করলো, মাঝ রাস্তায় হঠাৎ খারাপ। যেখানে ঠিক সন্ধ্যার সময় এসে পৌঁছাবার কথা, সেখানে রাত্রি 12টায় এনে নামিয়ে দিল। বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ বিদ্যুতের আলোতে দেখলাম কিছুটা দূরে রাস্তার ধারে একটা গাছের নিচে সাদা পোশাকে কেউ যেন দাঁড়িয়ে আছে। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। এ কি, এই মাঝরাতে শুনশান রাস্তায় কে দাঁড়িয়ে আছে? দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ, কিন্তু এত রাতে ভূত প্রেত নয় তো? আচ্ছা, ফ্যাসাদে পড়লাম। বিয়ে খেতে এসে শেষে প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। ধীর পায়ে ভয়ে ভয়ে এগিয়ে চললাম সেই দিকে। বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে জোরে হাওয়া। চারিদিক শুনশান। ধান ক্ষেতের ভেতর থেকে ঝিঝি পোকার আওয়াজ আসছে। ভয়ে ভয়ে সেই গাছটার পাশ দিয়ে যখন গেলাম, তখন দেখলাম এটা কোনো ভূত নয়, একটা কাক তাড়ুয়া। কোনো কৃষক হয়তো জমিতে লাগিয়েছিল, আর সেটা কেউ তুলে এনে এখানে রেখে দিয়েছে। যা, শুধু শুধু ভয় পাচ্ছিলাম। হঠাৎ ঝেপে বৃষ্টি এলো। কাঁচা রাস্তার জল কাদা ভেঙে দস্তুর মতো দৌড়াতে লাগলাম। উফ, এই ফাঁকা মাঠ থেকে পেরিয়ে কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা দেখতে হবে। ছুটতে ছুটতে নদীর পাড়ে এলাম। এই তো নদী। এই নদীর কথাও তো দীপেশ লিখেছিল। আর ওই তো নদীর ওপরে পুলটা, পথ ভুল করিনি তাহলে। উফ, আর পাচ্ছি না। হঠাৎ বিদ্যুতের আলোয় দেখলাম পুলটা পেরিয়ে কিছুটা দূরে অশ্বত্থতলায় একটা পুরনো পাকা ঘর। যাক বাবা, এতক্ষণে একটা আশার আলো দেখতে পাওয়া গেল। খাবার দাবার দরকার নেই, রাতটুকু মাথা গুঁজে থাকবার মতো একটু আশ্রয় পেলেই শান্তি। আমি ছুটে গিয়ে দরজায় কড়া নাড়তে লাগলাম। কেউ আছেন বাড়িতে? বড় বিপদে পড়েছি। মাথায় আধ ঘোমটা ফুটফুটে এক তরুণী বউ দরজা খুলে দিল। অবাক হয়ে গেলাম, এমন নিশিরাতে জেগেই ছিল ভিতরের মানুষ। বউটির পিছনে এক বুড়ো মানুষ দাঁড়িয়ে। দেখলাম বউটা কাঁদছিল, কেঁদে কেঁদে চোখ লাল। কোন দুঃখে জানি না। বুড়োর সঙ্গেই বা কি সম্পর্ক বউটার? এসো বাবা, ভিতরে এসো। দাঁড়িয়ে কেন? বৃষ্টিতে একদম ভিজে গেছো বাবা। শুকনো জামা কাপড় আছে তো সঙ্গে? হ্যাঁ বাবা, আমার এই ব্যাগে সবই আছে।
কি মোলায়েম কথা বুড়ো মানুষটি। কথা শুনে সব কষ্ট জুড়িয়ে যায়। চেহারাটিও মুনি ঋষির মতো। ব্যাগ খুলে শুকনো কাপড় বের করে পরলাম। বৌমা, বসবার একটা কিছু পেতে দাও খাটের ওপর, বাছার বড় কষ্ট হয়েছে। যেমন শ্বশুর তেমনই বউ, কি ভালো এরা। মাদুর বালিশ আর চাদর হাতে করে বউটি ফিরে এলো। পরিপাটি করে পেতে দিল, কিন্তু বড় দরিদ্র। নড়বড়ে ছোট একখানা খাট একেবারে খালি পড়েছিল। মাদুর বালিশগুলো অনেক জরাজীর্ণ। শুনুন, রাত দুপুরে রান্না বান্দার হাঙ্গামায় যাবেন না আবার। মনিরামপুরে গাড়ি অচল হয়ে গিয়েছিল, সেই সময়টা ভরপেটে খেয়ে নিয়েছি। বউটি বড় বড় চোখ মেলে আমার দিকে একবার তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। বুড়ো দেখছি মজলিসি মানুষ। এত রাত তবু খাটের প্রান্তে পা ঝুলিয়ে কথাবার্তা আরম্ভ করে দিল। একেবারে কিছু খাবেন না বাবা? না লজ্জা করে বলছো? ছেলের মতো তুমি। খুলি বলি, দুর্যোগে অতিথি হয়ে এলে সত্যি ভাবনা হয়েছিল কি খেতে দিয়ে এখন। বৌমার মনে ঝড় বয়ে যাচ্ছে, তবু সে মেয়ে বড্ড ভালো। তুমি নিজে থেকে মানা না করলে এতক্ষণে রান্না বান্না বসিয়ে দিত। না না, এই দুর্যোগে রাতে যে একটু আশ্রয় পেয়েছি এই অনেক। আচ্ছা, কাঁদছিলেন কেন উনি? বড় দুঃখের বৃত্তান্ত। সংসারে আগুন ধরে গেল। রোজগেরে ছেলে বাসা থেকে দূর করে দিল আমাদের। আগে বৌমাকে দিল, তারপর আমাকে। একটা বেলার এদিক ওদিক। বাপ বেটি সেই থেকে এখানে আশ্রয় নিয়ে আছি। ছেলে আবার বিয়ে করেছে শুনতে পেলাম। বৌমা ছেলে মানুষ তো, খবর শোনা অবধি দু চোখে জোয়াল বয়ে যাচ্ছে তার। কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। বুড়ো আরও কত কি বলে যাচ্ছেন, কিন্তু এক বর্ণ আমার কানে যাচ্ছে না। নিরাপরাধ এই সুন্দরী মেয়েটাকে ত্যাগ করেছে, এবং বাপ বোধহয় পুত্রবধূর হয়ে দু কথা বলতে গিয়েছিলেন, সেই জন্য তাকেও তাড়িয়ে দিয়েছে। সেই পাষণ্ড টপুর মাথায় দিয়ে আবার নতুন বউ আনতে চলল। হাতের মাথায় পেলে লোকটাকে সমুচিত শিক্ষা দিয়ে দিতাম, তাতে আমার জেল ফাঁসি যা হবার হতো। এই সমস্ত ভাবছি। দরজা দিয়ে শুয়ে পড়ো বাবা, আমরা এই পাশেই রইলাম। ঠিক আছে বাবা। জোর বৃষ্টি বাতাস তখনও বাইরে সমানে চলছে। বড্ড ধকল গিয়েছে। শুতে শুতেই ঘুমিয়ে পড়েছি। মরার মতন ঘুমিয়েছি। যখন ঘুম ভাঙল, দরজা খুলে দেখি বিস্তর বেলা হয়েছে। চারিদিকে রোদ। রাত্রিবেলা অত দুর্যোগের চিহ্ন মাত্র নেই। চলে যাওয়ার আগে বুড়ো মানুষটিকে দু এক কথা বলে যাওয়া উচিত। বড় ভালো মানুষ এরা। আরে সর্বনাশ, এ কোন জায়গা? সামনে শ্মশান। ঘরের ঠিক সামনেই শ্মশান ঘাট। পাশ দিয়ে নদী চলে গেছে। আধপোড়া কাঠ, ভাঙা কলসি এখানে ওখানে ছড়ানো। যে কুঠুরিতে রাত্রিবাস করেছি সেটা আসলে শ্মশান বন্ধুদের বসা ওঠার জায়গা। আমার শোবার ব্যবস্থা করে দিয়ে শ্বশুর আর পুত্রবধূ গেলেন কোথায়? আর এটা তো শ্মশান যাত্রীদের জন্য তৈরি করা ঘর। এখানেই বা ওনারা কি করেন? আশ্চর্য। এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু তাদের আর খুঁজে পেলাম না। অগত্যা আবার হাঁটা শুরু করলাম দীপেশদের বাড়ির উদ্দেশ্যে। ঘণ্টাখানেক পর হাজির হলাম দীপেশের বাড়িতে। ঘরের সামনেই দীপেশ
একজনের সাথে কথা বলছে। আমাকে দেখে তো দীপেশ অনেক খুশি। আয় ভাই আয়, তুই আসাতে আমার অনেক ভালো লাগছে। বিয়ের তারিখ কাল, আত্মীয় স্বজন প্রায় সব এসে গেছে। তা তোরা তো দেরি হলো কেন? আরে দেরি কি এমনি হলো, মাঝ রাস্তায় গাড়ি খারাপ, রাত 12টায় মোড়ে আমাকে নামালো। কত কষ্ট করে যে এখানে পৌঁছেছি ভগবানই জানেন। তাই তো ভাবছিলাম পালকি গিয়েও ঘুরে এসেছে। যাক, এসে পড়েছিস, আর ভয় নেই। চল ভাই ঘরে চল, অনেক কথা জমে আছে। আমারও অনেক কিছু বলার আছে তোকে। আমাকে টানতে টানতে তার নিজের ঘরখানায় নিয়ে যায়। ঘরে ঢুকে চমকে উঠি। সামনের দেওয়ালে সেই তরুণীর ছবি, ঠিক তার উল্টো দিকের দেওয়ালে বুড়ো মানুষটি। কাল রাত্রে শ্বশুর আর পুত্রবধূ সেই যে দুজনাকে দেখেছিলাম। দীপেশ, ছবি দুটো কাদের? আমার স্ত্রী নীলা, আর ইনি হলেন বাবা। এখানে উঠে আসার পরেই সর্বনাশ হলো। কলেরা হয়ে দুজন মারা গেলেন একই দিনে, সকাল আর বিকেল। 8 মাস হয়ে গেল দেখতে দেখতে। বৌমা বলতে বাবা অজ্ঞান হতেন। বউ যেতেই তাই যেন তিনি আর দেরি করলেন না, বিকেলে মারা গেলেন। এইভাবে একা একা সব কিছু সামলাতে খুব অসুবিধা হচ্ছে, তাই আবার বিয়ে করতে চলেছি। আমি বিস্ময়ে স্তম্ভিত হয়ে যাই। কিন্তু আমি যে কাল রাতে... কি হয়েছে কাল রাতে? না না, কিছু না। আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম। রক্ত মাংসের মানুষটা মারা গেলেও তার আত্মা যে মারা যায় না, কালকে রাতের ঘটনা তা আবার প্রমাণ করে দিল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।